আজও আবার চলে এসেছি ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট এবং বিশ্লেষণ নিয়ে। তো আমরা ইরান ইসরায়েল যুদ্ধ সহ আমরা মধ্যপ্রাচ্যেরও বিশ্লেষণ দেখব। এর আগের দুটো ভিডিওতে আমি বিশ্লেষণ করেছিলাম এবং আপডেটও দিয়েছিলাম। আজকেও আমি কিছু আপডেট এবং বিশ্লেষণ করব। তো প্রথম যেটি আপডেট হচ্ছে যে আইডিএফ অর্থাৎ ইসরায়েল দাবি করেছিলেন যে ইসমাইল কানিকে অর্থাৎ ইরানের জেনারেল একজন কমান্ডার ইসমাইল কানিকে হত্যা করেছিলেন। তিনি কালকে হঠাৎ করে আবার আবির্ভূত হয়েছেন এবং ইরানের বিজয় মিছিলে যোগদান করেছেন। টাইমস অফ ইন্ডিয়ার একটি খবরে দেখা গেছে যে ইরান 10,000-এরও বেশি ইসরায়েল ড্রোন সিজ করেছে। অর্থাৎ আপনারা দেখেছেন যে ইরানের ট্রু প্রমিস 3 অপারেশন শুরু হওয়ার আগে ইসরায়েল রাইজিং লায়ন নামে একটি অপারেশন শুরু করেছিল এবং সেটি ছিল গুপ্ত হত্যা দিয়ে। সে গুপ্ত হত্যায় ইরানের শীর্ষস্থানীয় কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীগণ মারা গেছিল। তো সেই গুপ্ত হত্যায় মোসাদ বিভিন্ন রকমের ড্রোন অর্থাৎ স্পাই ড্রোন ইউজ করেছিল এবং সেগুলো বেশিরভাগ মানে আন্তর্জাতিক মিডিয়া থেকে জানা গেছে যে সেগুলো ইরানের ভিতর থেকেই হামলাগুলো পরিচালিত হয়েছিল। তো সেরকম ইরানের ভিতর মোসাদের অনেক এজেন্ট আছে, সেগুলোকে ইরান এখন অ্যারেস্ট করছেন, ধরছেন, করছেন, তল্লাশি চালিয়েছেন। তো আজকে টাইমস অফ ইন্ডিয়া একটি খবর বেরিয়েছে, সেটি হচ্ছে 10,000 ইসরায়েল ড্রোন এরকম সিজ করেছেন ইরানি অথরিটি। তো এই উপলক্ষে আরেকটি মানে বিভিন্ন মিডিয়ায় একটি খবর পাওয়া গেছিল, আপনাদেরকে সেটাও বলি যে ক্যাথরিন নামে একটি মহিলা, তিনি ছিলেন মোসাদের একজন এজেন্ট। তো তিনি এবং ফ্রান্সের নাগরিক বলে জানা গিয়েছে। তো তিনি ইরানে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি একজন লেখিকা হিসাবে পরিচিত দিয়েছিলেন। তো তার লেখালেখি এবং তার যে মানে চিন্তাভাবনা সেগুলো ইরানের বিভিন্ন নিউজে মানে ওই ওয়েবসাইটে প্রকাশিত, এমনকি খামিনির ওয়েবসাইটে প্রকাশিত। এবং এই সূত্রে তিনি ইরানি বিভিন্ন জেনারেলদের সঙ্গে, বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ মানে করতেন, তাদের সঙ্গে সম্পর্ক মানে একটা গড়ে উঠেছিল, তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল, তাদের ইরানি শীর্ষস্থানীয় নেতাদের এবং কমান্ডারদের, বিজ্ঞানীদের পরিবারের মেয়েদের সঙ্গে তার ভালো সখ্যতা গড়ে উঠেছিল। তাদের কাছ থেকে তিনি বিভিন্ন রকমের এরকম মানে তথ্য জানতে পারতেন। সে তথ্যগুলোই অনেক আন্তর্জাতিক মিডিয়া থেকে জানাচ্ছি, সে তথ্যগুলো ইরানের যে তথ্যগুলো তিনি তাদের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা এবং জেনারেলদের এবং বিজ্ঞানীদের যে তথ্যগুলো তিনি পেতেন তাদের পরিবারের কাছ থেকে, যেহেতু তাদের পরিবারের সঙ্গে মিশতেন মেয়েদের সঙ্গে। তো সেই তথ্যগুলো ইসরায়েল সেগুলো কাজে লাগিয়ে ইরানের গুপ্ত হত্যাগুলো চালিয়েছিল বলে আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষকগণ মনে করছেন এবং আন্তর্জাতিক মিডিয়াতে দেখা যাচ্ছে। এবং এই মেয়েটি, ক্যাথরিন মেয়েটির ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে তিনি যে পেছনে যে গুপ্ত রহস্য রয়েছে, তিনি যে মোসাদের এজেন্ট কেউ টের পায়নি। এবং দেখা যায় যে 2021 সালে ইরানের তার উপর একটা সন্দেহ জাগে এবং ইরানিরা সন্দেহ করছে, তখন তিনি ইসরায়েলে চলে যান। এই খবরটা আপনারা বিভিন্ন নিউজে দেখেছেন। তো আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে ইরান যে ইসরায়েলের বিরুদ্ধে যে বিশাল মানে প্রত্যাঘাত চালিয়েছে এবং তারা বিজয় মিছিল বের করেছে এবং বলা হচ্ছে যে আমেরিকাকে এবং ইসরায়েলকে এরকম প্রথম কোনো দেশ চ্যালেঞ্জ জানাতে পেরেছে। এর আগে কোনো দেশ এরকম চ্যালেঞ্জ জানাতে পারেনি। তো এই যে মানে বলা হতো যে ইসরায়েলের
প্রতিরক্ষা ব্যবস্থা বা আমেরিকা প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে মানে দামি প্রতিরক্ষা ব্যবস্থা কেউ সেগুলোকে করতে পারেন, ভেদ করতে পারেন না, কিন্তু ইরান সেগুলোকে ভেদ করে দেখছে তার বিভিন্ন রকম মিসাইল দিয়ে। তাই সেই মিসাইলগুলো বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় কৌতূহল সৃষ্টি করেছে এবং নিয়ে অনেক বিশ্লেষক আন্তর্জাতিক বিশ্লেষণ আলোচনা করছেন। সেই মিসাইলগুলো একটু আমি আলোচনা করব। এবং আরেকটু বলি যে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে, কিন্তু সেই তখনকার যুদ্ধ বা আরব কান্ট্রিগুলো আর এখন আরব কান্ট্রিগুলো অনেক মানে পার্থক্য রয়েছে অনেকে মনে করছেন। তো প্রথম ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় অর্থাৎ 1948 সালে 14 মে বেন গুরিয়ন, যে ওয়ার্ল্ড জায়নিস্ট আন্দোলনের অর্গানাইজ নেতা বেন গুরিয়ন প্রথম ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন, ঘোষণা করেন। 14 মে এটা ঘোষণা করেন, আর ঠিক তার পরের দিন 15 মে আরব রাষ্ট্রের 4 দেশ মিশর, জর্ডান, সিরিয়া ও ইরাক যৌথ বাহিনী ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধে আরব রাষ্ট্রের 4টি দেশের সঙ্গে ইসরায়েলের। আর তার আগে বলি যে বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন ইহুদিরা বিভিন্ন দেশ থেকে এই প্যালেস্টাইনে আশ্রয় নিয়েছিলেন। তারপর তো বললাম যে আরব রাষ্ট্র 14 মে যখন বেন গুরিয়ন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা ঘোষণা করে, ঠিক তারপরের দিন প্যালেস্টাইনে ওই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা ঘোষণা করেন। তারপরের দিন 15 মে আরব রাষ্ট্রের 4 দেশ মিশর, জর্ডান, সিরিয়া ও ইরাকের যৌথ বাহিনীর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বাঁধে। এরপর দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ 1956 সালে হয়। মিশরের রাষ্ট্রপতি নাসের সুয়েজ ক্যানেল জাতীয়করণ করেন এবং ইসরায়েলের জাহাজ চলাচল অবৈধ বলে ঘোষণা করেন। এর ফলে ইসরায়েল আমেরিকা ও ব্রিটেনের সহযোগিতায় যুদ্ধ ঘোষণা করে এবং সেই যুদ্ধ ইসরায়েল জিতে এবং তারপরে মিশর ইসরায়েল জাহাজ চলাচলের উপর অবরোধ উঠে নেয়। এরপর তৃতীয় আরব যুদ্ধ মানে আরব ইসরায়েল যুদ্ধ হয় 1967 সালে এবং এই 1967 সালে ইসরায়েল আরব যুদ্ধে আরব দেশের মধ্যে ছিল মিশর, সিরিয়া, জর্ডান এবং এই যুদ্ধ মাত্র 6 দিন স্থায়ী হয়। এই 6 দিনের যুদ্ধেই ইসরায়েল জিতে নেয় এবং অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েল মিশর, জর্ডন এবং সিরিয়ার অনেক বিমান ধ্বংস করে দেয় এবং এই যুদ্ধে 6 দিনের যুদ্ধে ইসরায়েল জেতে এবং এর ফলে মানে ইসরায়েল মিশরের, জর্ডনের, সিরিয়ার বিভিন্ন বেশ কিছু এলাকা তাদের দখলে নিয়ে নেয়। বিশেষ করে মিশরের আগে অধীনে ছিল গাজা, সিনাই, জর্ডন থেকে পূর্ব জেরুজালেম এবং ওয়েস্ট ব্যাংক, সিরিয়ার কাছে গোলান মালভূমির কিছু অংশ, এগুলো তারা তাদের অধিকার নিয়ে নেয়। এরপর আবার চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ হয় 1973 সালে এবং এই যুদ্ধ সিরিয়া, মিশর এবং ইসরায়েলের সঙ্গে মানে অনুষ্ঠিত হয়। এরকম বেশ কিছু যুদ্ধ আরব দেশের সঙ্গে ইসরায়েল যুদ্ধ হয়েছিল এবং লেবাননের যুদ্ধ হয় 1982 সালে, যেটা ইসরায়েল এবং লেবাননের মধ্যে অনুষ্ঠিত হয়। এইভাবে বেশ কয়েকটি যুদ্ধ আরব রাষ্ট্রগুলির সঙ্গে ইসরায়েল যুদ্ধ হয় এবং প্রত্যেকবারই কিছু না কিছু জায়গা দখল করে নেয় ইসরায়েল। এই যে আরব দেশগুলি পরাজয় বারে। আর এই 2025 সালে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল এবং সেই হামলার প্রত্যাঘাতে ইরান যে মানে প্রত্যাঘাত দিয়েছে যে ইসরায়েলকে, এবং ইসরায়েল মানে আন্তর্জাতিক বিশ্লেষকগণ বলছেন যে এই যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে এবং আমেরিকার
চোখ রাঙানি করে চ্যালেঞ্জ জানিয়েছে ইরান তার বেশ কাতার অবস্থিত আল উদাইদ বন্দরে এবং ইরাকে অবস্থিত এয়ারবেসে হামলা চালিয়ে। তো এই যে মানে ইরানের ট্রু প্রমিস 3 যে সাফল্য, আন্তর্জাতিক বিশ্লেষকগণ ইরানি সাফল্য হিসাবে দেখছেন এবং আন্তর্জাতিক বিশ্লেষকগণ বলছেন যে আরবদের হারানো যে ঐতিহ্য, যে ইরান আরব দেশগুলো যে এর কাছে হেরেছিল ইসরায়েলের কাছে, তাদের যে পরাজয় গ্লানি যেন ইরান মুছে দিল। তাই এই ইরানের প্রত্যাঘাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আন্তর্জাতিক মহল মনে করছেন, আন্তর্জাতিক বিশ্লেষকগণ। যে ট্রু প্রমিস 3 যে প্রত্যাঘাত চালিয়ে যে মানে সাফল্য লাভ করেছে, যেগুলো বলা হতো যে ইসরায়েলের প্রতিরক্ষা অবস্থা আয়রন ডোম, ডেভিড সিলিং, থার্ড, প্যাট্রিয়ট, অ্যারো, এগুলো মানে ভেদ করা যায় না। এত বহু প্রতিরোধী মানে সম্পূর্ণ যে ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল ইসরায়েলের, তবুও কিন্তু ইরানের মিসাইলগুলো ঠেকাতে পারেনি। সে মিসাইলগুলোর রহস্যই বাকি, কি মিসাইল মানে কি মিসাইল ব্যবহার করেছে ইরান, এবং সেই মিসাইলগুলো নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মহলে আন্তর্জাতিক বিশ্লেষকগণ সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করছেন। তো যে মিসাইলের ব্যাপারে বলা যায় আগে যে মিসাইলটা কি বা মিসাইল কত ধরনের আছে সেই বিষয়ে একটু আমি আলোকপাত করছি। তো মিসাইল যেগুলো আমাদেরকে একটু মিসাইল সম্বন্ধে আমরা অনেকে হয়তো মানে শুনছি বিভিন্ন খবর থেকে বা অনেকদিন থেকে আমরা জানি। মিসাইল মানে তার অবস্থান, উৎক্ষেপণ অবস্থান অনুযায়ী মিসাইলকে কয়েক ভাগে ভাগ করা হয়। ভূমি থেকে ভূমি, অর্থাৎ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপ করা হয়। আকাশ থেকে ভূমি, অর্থাৎ আকাশ বিমান থেকে ভূমিতে নিক্ষেপ করা হয়। আর হচ্ছে ভূমি আকাশ, অর্থাৎ মাটি থেকে আকাশে, যেগুলো বলা যায় অ্যান্টি মিসাইল হতে পারে, বিভিন্ন বিমানকে গুলি করে নেওয়ার জন্য ইউজ করা হয় বা বিভিন্ন দেশে ফেলা হয়। হ্যাঁ, ভূমি থেকে আকাশ, আর একটা হচ্ছে আকাশ, অর্থাৎ আকাশ থেকে আকাশে নিক্ষেপ করা হয়। এবং নিক্ষেপের অবস্থান অনুযায়ী সেগুলো করা হয়, ভাগ করা হয়। তাহলে আমরা দেখলাম যে মিসাইল ভূমি থেকে ভূমি, আকাশ থেকে ভূমি, আকাশ, ভূমি থেকে আকাশ ও আকাশ থেকে আকাশ, কয়েকটি ভাগে ভাগ করা হয়। এটা উৎক্ষেপণের অবস্থান অনুযায়ী, কিন্তু এমনি দূরত্ব গতি বা এর ভ্যারিয়েশন বৈচিত্র্য অনুযায়ী মিসাইলকে কয়েক ভাগে ভাগ করা হয়। কয়েক ভাগে ভাগ করা কি মানে পরিস্থিতি পাল্লা অনুযায়ী ভাবে ভাগ করা হয়। তো প্রথমে যে মানে আমরা নামও শুনেছি সেই মিসাইলগুলো, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল ও ক্রুজ মিসাইল। আমরা সেগুলি একটু দেখে নিই, যেগুলো ইরানের অনেক ধরনের মিসাইল আছে, যেগুলো বা অনেক দেশেরই আছে। কি মিসাইল ইউজ করে ইরান এত সাফল্য লাভ করলো, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করলো, যেগুলো নিয়ে ইসরায়েল গর্ব করতো যে কেউ ভেদ করতে পারবে না। তো আমরা ব্যালিস্টিক মিসাইল সম্বন্ধে প্রথমে জানবো। ব্যালিস্টিক মিসাইল সাধারণত এর পাল্লা হয় ন্যূনতম পাল্লা 1000 কিলোমিটার মতো। আর এই মিসাইলটি কি করে, প্রথমে উৎক্ষেপণ হয়, তারপর বায়ুমণ্ডলে চলে যায়, আর তারপর বায়ুমণ্ডল থেকে নিচে নেমে আসে লক্ষ্যবস্তু দিকে। এবং এর গতি ধরা হয় যে ম্যাক 5 মানে শব্দের চাইতে 5 গুণ বেশি বা 5 গুণ। এবং এই মিসাইলগুলো পরমাণু বোমা বা ওয়ারহেড বহনে সক্ষম, যে ব্যালিস্টিক মিসাইল এগুলো। তারপরে আমরা যে মিসাইলগুলো খুব মানে আলোচনা শুনেছি, ক্রুজ মিসাইল অবশ্যই এর মানে দূরত্বের টার্গেট খুব অল্প, 200 থেকে 100 মানে প্রায় 1000 কিলোমিটার মতো হয়। এতে নেভিগেশন সিস্টেম থাকে, তাই নিখুঁত নিশানায় আঘাত আনতে পারে। মানে এগুলো ছোটখাটো মানে কম পাল্লার মিসাইল বলা যেতে পারে এগুলোকে, আর এবং খুব কম উচ্চতা দিয়ে উড়ে যায়। তারপরে আমরা আলোচনা করব হাইপারসনিক মিসাইল, যেটি আমরা ইরান ইসরায়েল যুদ্ধে অনেক শুনেছি। এবং হাইপারসনিক মিসাইল বিশ্বের খুব কম দেশের কাছেই রয়েছে, এবং উন্নত দেশগুলো যারা সামরিক ক্ষেত্রে উন্নত দেশ, সেই দেশগুলো হাইপারসনিক মিসাইল তৈরি করার জন্য
হয়তো আবিষ্কার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মিসাইল, এই হাইপারসনিক মিসাইল ইরান ইতিমধ্যেই ব্যবহার করেছেন এই মানে 2 Promise 3 এতে প্রোগ্রাম, তাদের যে 2 Promise 3 যে অংশে সেখানে, অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েল বিরুদ্ধে প্রত্যাঘাত হিসাবে, যেগুলো গেম চেঞ্জার হয়ে মানে দেখা গেছে। মানে বলা যায় ইসরায়েলের অনেকাংশ গাজার মতো দেখতে, গাজার মতো অবস্থা হয়ে গেছে শুধু এই এর জন্য, হাইপারসনিক মিসাইলগুলোর জন্য। হাইপারসনিক মিসাইল কি? হাইপারসনিক মিসাইলের গতিবেগ প্রায় 5 ম্যাকের বেশি হয়, অর্থাৎ শব্দের চাইতে 5 গুণের চাইতে বেশি হয়। এবং যেখানে ইরান কিছু মিসাইল ব্যবহার করেছে যেগুলো 16 ম্যাক পর্যন্ত ছুটতে পারে। তো এই মিসাইলের বলা যায় যে হাইপারসনিক মিসাইলকে ঠেকানোর এখনো পর্যন্ত কোনো প্রতিরোধী ব্যবস্থা অর্থাৎ আকাশ প্রতিরোধী ব্যবস্থা আবিষ্কার হয়নি। এবং এই ধরনের মিসাইল এই ব্যালিস্টিক মিসাইলগুলো পাল্লা 5000 কিলোমিটার পর্যন্ত হতে পারে বা তার চাইতে বেশি হতে পারে। এবং এই মিসাইলগুলো পরমাণু ওয়ারহেড যুক্ত হতে পারে বা বহন করতে পারে। এবার আমরা আসবো যে ইরান কি কি মিসাইল ব্যবহার করেছে। ইরানে অনেক ধরনের মিসাইল রয়েছে, তবে এই যুদ্ধে যে মিসাইলগুলো গেম চেঞ্জার হয়েছে তার মিসাইলগুলো যেগুলো হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে ইরান, সেগুলো হলো ফাতা 1, ফাতা 2, আরো কয়েকটি করে সেগুলো বলছি। তো ফাতা 1 কি? ফাতা 1 এর এর হচ্ছে পাল্লা প্রায় 1400 কিলোমিটার এবং এর গতি বলা যায় ম্যাক 13-এরও বেশি। ফাতা 2 ইউজ করেছে। ফাতা 2 এর পাল্লা 1500 কিলোমিটারের বেশি এবং এর গতিবেগ ম্যাক 13-এরও বেশি। তারপরে কাসিম বাসির নামে আরেকটি মিসাইল ব্যবহার করেছিল যার পাল্লা 1200 কিলোমিটারের বেশি। একটা মিসাইল খুব আলোচনা যে সেজিল মিসাইল, এটি 2000 কিলোমিটারের রেঞ্জের একটি মিসাইল এবং যে মিসাইলটি আঁকা বাঁকা চলতে পারে, যেটা আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড় শুরু করে দিয়েছিল যে একটা নতুন ধরনের মিসাইল ইরান ব্যবহার করেছে এবং গোটা বিশ্ব দেখেছে যে মিসাইল যেন ইসরায়েল আকাশে ডান্স করছে, নৃত্য করছে, এরকম বিভিন্ন আন্তর্জাতিক খবরে সেগুলো খবর হয়েছিল যে ইসরায়েলের আকাশে ডান্সিং নৃত্যরত মিসাইল। তো এই মিসাইলও অনেক প্রত্যাঘাত করেছে ইসরায়েলের এবং এই মিসাইলটি পাল্লা হচ্ছে 2000 কিলোমিটার এবং 700 কেজি ওয়ারহেড সহ চালিত কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্র এবং এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। ইসরায়েলের বিরুদ্ধে ইরান আরেকটি ক্ষেপণাস্ত্র ইউজ করেছে, সেটা হচ্ছে গাদার H। আর তারপর আরেকটি ব্যবহার করেছে, সেটা হচ্ছে পরে ইরান আরেকটি মিসাইল ব্যবহার করেছে খাইবার সেকান বা বলা যায় খুরামশর 4। এই মিসাইলটির পাল্লা হচ্ছে 2000 কিলোমিটার এবং তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র এবং 1500 কেজি ওজন বহন করতে পারে। আর খাইবার সেকান আরেকটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যেটা হচ্ছে 1450 কিলোমিটার পাল্লার একটা মিসাইল। আরেকটি মিসাইল ইরান ব্যবহার করেছে, সেটা হচ্ছে এমাদ, 2000 কিলোমিটার পাল্লার তরল চালিত MRBM যুক্ত একটি মিসাইল এবং এটি হচ্ছে সাহাব 3 এর উন্নত সংস্করণ।
তো এই মিসাইলগুলো ইরানের গেম চেঞ্জার হিসেবে, অর্থাৎ ইরানের গেম চেঞ্জার মিসাইল হিসাবে দেখা গিয়েছে। এছাড়া কিছু ড্রোনও মানে উন্নত মানের ড্রোন ব্যবহার করেছে ইরান। ড্রোনগুলো আজকে আর আলোচনা করছি না। আরেকটি বিষয় আলোক করতে চাই যে ইরানের রাজতন্ত্রের যে ক্ষেত্রে ছেলে, অর্থাৎ মোহাম্মদ রেজা শাহ পাহলভির ছেলে রেজা পাহলভি, তিনি ইরানের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত ছিলেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় দেখা মানে খবর পাওয়া গেছে। এবং তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এই যুদ্ধের আগের মুহূর্তে বা যুদ্ধের সময়েও। তিনি ইরান থেকে মানে সরকার চিন করতে চান, যেগুলো পশ্চিমা দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং মানে ইসরায়েলও চাইছিল। প্রথমে পারমাণবিক কথা বলছিল যে পারমাণবিক বোমা বানাচ্ছে ইরান, তারপরে হামলা চালিয়েছিল সেগুলো, তারপরে আবার বলেছে না এই সরকার চেঞ্জ করতে চায়, এরকম মানে অজুহাত দিয়েছিল। তো সরকার চেঞ্জ করার পিছনে ওই রেজা পাহলভি যুক্ত ছিলেন, যে ছিল ইরানের শেষ রাজা আর শেষ সম্রাট মোহাম্মদ শাহ পাহলভির ছেলে। তাকে ইরান থেকে পালিয়ে যেতে হয়েছে এবং তিনি পশ্চিমা দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। এবং তিনিও আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করার চেষ্টা করছেন বলে আন্তর্জাতিক মিডিয়া থেকে জানা গিয়েছে। আরেকটি আপডেট পাওয়া গেছে যে আল জাজিরার চ্যানেলে দেখা গেছে যে আজকে হামাসের আক্রমণে ইসরায়েলের 7 জন সৈন্য মারা গেছে। আল জাজিরা সহ আরও কয়েকটি গণমাধ্যমে অর্থাৎ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়ায় এই খবরটি আজকে প্রকাশ হয়েছে। আরেকটি আপডেট, বিবিসি বাংলা পেন্টাগনের একটা রিপোর্ট আজকে প্রকাশ করেছে, বিশ্লেষণ করেছে। যে রিপোর্টে বলা হচ্ছে যে আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। এটি একটি বিশাল আপডেট। যদি মানে এর আগেও ইরান এটি বলেছিল যে তাদের পারমাণবিক স্থাপনা কোনো কিছুই ধ্বংস হয়নি আমেরিকার হামলায়। সেটি পেন্টাগনের রিপোর্টে আজকে সেটি দেখা গিয়েছে, অর্থাৎ পেন্টাগনের রিপোর্টটি প্রকাশ করেছে বিবিসি বাংলা। ওই রিপোর্ট থেকে জানা গেছে যে মাটির তলায় অবস্থিত হয়, মানে মাটির তলায় অনেক গভীরে, অর্থাৎ 300 ফুট গভীরে অবস্থিত হয় মূল কাঠামোর কোনো কিছু ধ্বংস হয়নি। উপরের কিছু মানে উপরের অংশ হয়তো কিছুটা ক্ষতি হতে পারে, কিন্তু ভিতরের কোনো অংশের ক্ষতি হয়নি, যেটা ইরান দাবি করেছিল এবং সেটাই পেন্টাগনের রিপোর্টে বেরিয়েছে, প্রকাশ হয়েছে। এবং সেই রিপোর্টটি বিবিসি বাংলা সহ অনেক আন্তর্জাতিক মিডিয়া সে রিপোর্টে প্রকাশ করেছে।